আজকের গল্প আমাদের রহস্য রোমাঞ্চ সিরিজের প্রথম নিবেদন। স্বনামধন্য লেখক হেমেন্দ্র কুমার রায়ের এক অনবদ্য ভৌতিক কাহিনী। হেমেন্দ্র কুমার রায় ছিলেন বাংলা সাহিত্যের এক অনন্য লেখক। শিশু সাহিত্য, গোয়েন্দা কাহিনী এবং ভৌতিক গল্পে তিনি সমান দক্ষতা দেখিয়েছেন। তার গল্পে যেমন থাকে রহস্য, তেমনি থাকে ভয় আর অজানার আকর্ষণ। আজকের গল্পে আমরা প্রবেশ করব এক শিল্পীর জীবনে, যেখানে হঠাৎ করেই নেমে আসে অদ্ভুত বিপদ আর শুরু হয় এক ভয়ঙ্কর ষড়যন্ত্র। আলো নিভিয়ে দিন, মনকে প্রস্তুত করুন, কারণ এখন আমরা প্রবেশ করতে চলেছি এক অজানা অন্ধকারে। ভৌতিক চক্রান্ত। শিল্পী প্রমোদ রায়ের নাম অনেকেরই কাছে সুপরিচিত। আমি উদীয়মান চিত্রকর ও ভাস্কর প্রমোদ রায়ের কথা বলছি। ছবি আঁকায় এবং মূর্তি গড়ায় তার সমান খ্যাতি। সে বাস করত নিমচাঁদ মল্লিক স্ট্রিটের একখানা ভাড়া বাড়িতে। স্ত্রী ছাড়া আর পরিবারে আর কোনো লোক নেই। বাড়িখানা ছোট হলেও সে কোনো অসুবিধে বোধ করত না। নিচের তলায় ছিল তার কারুকক্ষ বা স্টুডিও। তার দিনগুলি কেটে যাচ্ছিল দিব্য নির্ভাবনায়। কিন্তু হঠাৎ হলো এক মুশকিল। বিনা মেঘে বজ্রপাতের মতো এক নোটিশ এসে হাজির। এ বাড়ি ছেড়ে তাকে উঠে যেতে হবে। কলকাতায় তখন ভাড়া বাড়ির একান্ত অভাব। পাড়ায় পাড়ায় উদ্বাস্তুদের ভিড়। মোটা টাকা সেলামি এবং ত্রিগুণ ও চতুর্গুণ ভাড়া দিতে চাইলেও খালি বাড়ি পাওয়া ভার হয়ে উঠেছিল। অধিকাংশ বাড়িওয়ালাই পুরাতন ভাড়াটিয়া উঠে গেলে খুশি হয়, নতুন ভাড়াটিয়া বসিয়ে বেশি লাভ করবার লোভে। প্রমোদ বাড়িওয়ালার দাবি সহজে মানতে রাজি হল না। বাড়িওয়ালা নালিশ করলে, মামলা হলো এবং মামলায় হেরে গেল প্রমোদই। বাড়ি ছাড়বার জন্য সে সময় পেল মাত্র 1 মাস। ইতিমধ্যে ঘটতে লাগলো অদ্ভুত সব কাণ্ড। প্রমোদের ঠিক পাশের বাড়িতে থাকত নরহরি দাস। মফস্বলের লোক, কলকাতায় বাস করত ব্যবসা সূত্রে। মাঝখানের একটা পাঁচিল টপকালেই তাদের বাড়ির ছাদ থেকে অনায়াসে প্রমোদের বাড়ির ছাদের উপর এসে পড়া যেত। নরহরির চেহারাখানি ছিল আদর্শ গদিওয়ালার মতো। মোটাসোটা, বেঁটে সেটে, কালো কেলো দেহ, চাঁদের মতো গোলাকার মুখমণ্ডল, সাজগোছও ততই বৈচ। সে পরম বৈষ্ণব। মাথায় চৈতন চুটকি, কপালে ও নাসিকায় তিলক মাটির চিহ্ন এবং কণ্ঠদেশে 3 সার তুলসীর মালা। অথচ তার অত্যন্ত দহরম মহরম ছিল মহাশাক্ত ভৈরব ভট্টাচার্যের সঙ্গে। ভৈরবের চেহারা ছিল লম্বায় চওড়ায় দশাসু, হাস্য ছিল অট্টহাস্যের মতো এবং বাক্য ছিল হুঙ্কারের মতো। তান্ত্রিক ক্রিয়া ছিল তার পেশা এবং মদ্য আর মাংসই ছিল তার প্রধান পানীয় ও খাদ্য। কিন্তু চেহারায় ও চরিত্রে আকাশ পাতাল তফাৎ থাকলেও ভৈরব ও নরহরির দুজনেরই নেশা ছিল এক, এবং সেটা হচ্ছে দাবা খেলা। রোজ সন্ধেবেলায় নরহরি তাম্বুল চবন করতে করতে এবং ভৈরব তামাকু টানতে টানতে দাবা বোর্ডের হুঁকোর সামনে বসে খেলায় বিভোর হয়ে থাকত। সে সময় তাদের দেখলে লোকে বলা বলি করত, এও যখন সম্ভবপর, তখন বাঘে আর গরুতে মিলনই বা অসম্ভব হবে কেন?
কিন্তু এমন মিলনেও পাগড়া পড়ল। আচম্বিতে মেনিনজাইটিস রোগে নরহরি হল গতাসু, এবং সে বাড়ি ছেড়ে দিয়ে দেশে চলে গেল তার পরিবারবর্গ। ভেঙে গেল সেখানকার দাবাবরের শান্ত আসর। নরহরির মহাপ্রস্থানে ভৈরব ভট্টাচার্য দুঃখ পেল বটে, কিন্তু পরম আনন্দ লাভ করলে তার বাড়িওয়ালা ক্ষেত্র বা খেতু মল্লিক। নরহরি ভাড়া দিত মাসিক 50 টাকা। খেতু মল্লিক এখন জোপে দাবি করে বসলো এককালীন 1000 টাকা সেলামি এবং মাসিক 150 টাকা ভাড়া। দিনকাল যা পড়েছে, তার দাবি নিশ্চয়ই অপূর্ণ থাকতো না। এমনকি হবু ভাড়াটিয়ারাও আনাগোনাও শুরু করে দিলে। কিন্তু সহসা সংঘটিত হলো এক রোমাঞ্চকর ও অভূতপূর্ণ ঘটনা। এক পূর্ণিমার রাত্রে পথ দিয়ে চলতে চলতে নরহরিদের পরিত্যক্ত তালাবন্ধ খালি বাড়ির বারান্দার দিকে তাকিয়ে বদন চাটুর্য দেখল এক বিসদৃশ দৃশ্য। বারান্দার এক পাশে চুপ করে দাঁড়িয়ে আছে মুখ ছাড়া সর্বাঙ্গ সাদা কাপড়ে ঢেকে এক সন্দেহজনক মূর্তি। বদন চেঁচিয়ে বললে, কে কে ওখানে দাঁড়িয়ে? কোনো সাড়া নেই। বদনের সঙ্গে ছিল টর্চ। টপ করে টর্চের চাবি টিপে আলো চেলে যা দেখলে সম্ভবপর নয়, যুক্তিসঙ্গতও নয়। সে মূর্তি হচ্ছে নরহরি দাসের। পেটে পিড়ে চমকে গেলেও নিজের চোখের ঘুম ভেবে বদন চাটুর্য আরো ভালো করে দেখবার চেষ্টা করলে। মোটেই চোখের ভ্রম নয়, মুখ অবিকল নরহরি দাসের। ভয় সাদা হয়ে গেল বদনের বদন। কাঁপতে কাঁপতে বলে পাড়া কাঁপুনে চিৎকার করে সে ঘন্টায় 20 মাইল বেগে দৌড় মারল নিজের বাড়ির দিকে। বলা বাহুল্য, খবরটা পাড়ার ঘরে ঘরে রটে যেতে দেরি লাগলো না। হেতু মল্লিক তেলে বেগুনে জ্বলে উঠে বলল, বদন বেটা ভেঙচি দিতে চায়। নরহরি ছিলেন পরম বৈষ্ণব মানুষ। তিনি এখন গোলক ধামে বসে মনের সুখে বিশ্রাম করছেন। কোন দুঃখে আবার এই ছাই পৃথিবীতে ফিরে আসবেন? কিন্তু নরহরি যে এখনো সশরীরে বিরাজ করছে, তার এই ভাড়া বাড়িতেই পাড়ার আরো কেউ কেউ তার অকাট্য চাক্ষুষ প্রমাণ পেলে। তবে দিনের বেলায় তাকে দেখা যায় না, এবং দিনের বেলায় তাকে দেখবার আশাও কেউ করে না। ফলে দাঁড়ালো এই, প্রথমত নরহরির বাড়ির সম্মুখ দিয়ে লোকে রাত্রে পথ চলাই ছেড়ে দিলে। দ্বিতীয়ত হবু ভাড়াটিয়ারা খেতু মল্লিককে একেবারেই বয়কট করল। বিনা ভাড়াতেই নরহরির বাড়িতে বাস করবার মতো লোকও আর পাওয়া যাবে বলে মনে হয় না। অবস্থা যখন এই রকম, ঠিক সেই সময় তান্ত্রিক ভট্টাচার্য এসে বাসনা প্রকাশ করল, হেতুবাবু, নরহরিদের বাড়িখানা আমি ভাড়া নিতে চাই। নিজের কানকেও বিশ্বাস করতে না পেরে খেতু মল্লিক বলল, তাই নাকি? হ্যাঁ খেতুবাবু, আমি হচ্ছি তন্ত্রসিদ্ধ মানুষ। বৈষ্ণবের প্রেতাত্মা আমাকে দেখলেই ভয় পিছুটান দেবার পথ পাবে না। খেতু মল্লিক তাড়াতাড়ি বলে, ঠিক বলেছেন ভট্টাচার্য, তোমার সঙ্গে আমিও একমত। কিন্তু আমি হচ্ছে গরিব মানুষ, মাসে 30 টাকার বেশি ভাড়া দেবার শক্তি আমার নেই। বেশ বেশ বেশ, তাই সই। নরহরির বাড়িতে এসে জাঁকিয়ে বসল ভৈরব ভট্টাচার্য। সত্য সত্যই মনে মনে তার দৃঢ় বিশ্বাস ছিল, বৈষ্ণবের প্রেতাত্মা কিছুতেই শাক্তের নিকটবর্তী হবার সাহস প্রকাশ করতে পারবে না। এবং যখন প্রথম 2 রাত্রির মধ্যে নরহরির চৈতন্য চুটকি পর্যন্ত দেখা গেল না,
ভৈরবে তখন পাড়ায় বাড়িতে বাড়িতে গিয়ে তন্ত্রের অপূর্ব মহিমা সম্বন্ধে জোর গলায় বক্তৃতা দিয়ে বেড়াতে লাগলো। তারপরেই এলো অমাবস্যার রাত্রি। দোতলার একটি ঘরে পূজার উপকরণ নিয়ে আশা নাসীন হলো ভৈরব ভট্টাচার্য। নরহরির ভয়ে পথ নির্জন, কোথাও টু শব্দটি পর্যন্ত শোনা যায় না। বাইরে খুটখুটে অন্ধকার রাত, ঘরের ভিতরে জ্বলছে একটা হ্যারিকেনের লণ্ঠনের টিমটিমে আলো। ভৈরব এক মনে দুই চক্ষু বুঝে মন্ত্র জপ করছিল। আচমকা আচমকা একটা বিকৃত অমানসিক কণ্ঠস্বর শোনা গেল। ভৈরব, 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 এক চাল দাবি খেলবি ভাইয়া। ভয়ঙ্কর চমকে গিয়ে ভৈরব চোখ খুলেই দেখে পরে দরজার কাছে পা থেকে গলা পর্যন্ত ধবধবে সাদা কাপড় মুড়ি দিয়ে দাঁড়িয়ে আছে স্বয়ং নরহরি ছাড়া আর কেউ নয়। ভৈরবের সবচেয়ে বেশি চিন্ত নরহরিকে। চোখের ভ্রম হবার জো নেই। তারপর আর কিছু নয়, বিকট এক আর্তনাদ এবং ভৈরবের ভূমিতলে পতন মূর্ছা। কেতু মল্লিক হতাশভাবে স্থির করলে ওই ভুতুরে বাড়িখানা ভেঙে ফেলে একেবারে নতুন বাড়ি তৈরি করবে। কিন্তু হঠাৎ যখন শিল্পী প্রমোদ রায় এসে নরহরি বাড়িখানা ভাড়া নিতে চাইলে, তখন কেতু মল্লিকের যে বিস্মিত লোক পৃথিবীতে আর কেউ ছিল না বোধ হয়। প্রমোদ বললে, কলকাতায় খালি বাড়ি দুর্লভ, অথচ বাড়িওয়ালার হুকুমে আর এক সপ্তাহের মধ্যেই আমাকে উঠে যেতে হবে। সুতরাং আমার অবস্থা বুঝতেই পাচ্ছেন তো। কেতু মল্লিক বললেন, বেশ বাবা, আমি বেশি ভাড়া চাই না, তুমি মাসে এই 25টি করে টাকা দিও। তাহলে এই 25 টাকা অগ্রিম নিয়ে 3 বছরের করারে আমাকে চুক্তিপত্র লিখে দিন। আচ্ছা। পাশের বাড়িতে উঠে যাবার জন্য প্রমোদ নিজের স্টুডিওর ছবি ও প্রতিমূর্তিগুলোকে স্থানান্তরিত করবার ব্যবস্থা করছে। এমন সময় তার স্ত্রী নমিতা এসে ভয়ে ভয়ে বললে, ওগো, নরহরি বাবুর বাড়িতে গিয়ে আমি থাকতে পারবো না। কেন? কেন তা কি তুমি জানো না? প্রমোদ হাসি মুখে নমিতার হাত ধরে ঘরের এক কোণে গিয়ে দাঁড়াল। তারপর একখানা সাদা চাদর একধারে সরিয়ে নিতেই দেখা গেল একটা খড়ের কাঠামোর উপরে বসানো রয়েছে নরহরির রং করা মাটি দিয়ে গড়া মুখমণ্ডল। নমিতা হতভম্ব। প্রমোদ বলল, আমি হচ্ছি ভাস্কর। নরহরির মুখ আমি অনায়াসে গড়তে পেরেছি। পাঁচিল টপকে পাশের বাড়িতে যাওয়া আমার পক্ষে কঠিন হয়নি। আমাকে সাহায্য করেছে আবছা রাত, মানুষের স্বাভাবিক ভয় আর কুসংস্কার। বন্ধুরা, এভাবেই শেষ হলো আজকের রহস্য রোমাঞ্চ সিরিজের প্রথম গল্প, ভৌতিক চক্রান্ত। কেমন লাগলো এই ভৌতিক অভিজ্ঞতা? আপনাদের অনুভূতি জানাতে ভুলবেন না কমেন্টে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি উনি সাবস্ক্রাইব করে নিন অভিনয় অ্যাক্টিং স্টুডিওতে, কারণ সুপ্রিয় রেডিও প্লেস আপনাদের জন্য নিয়ে আসছে আরও অনেক রহস্য, ভয় আর রোমাঞ্চের গল্প। সঙ্গে থাকুন, পরবর্তী পর্বে আসছে আরও এক নতুন রহস্য। ভালো থাকবেন আর শুনতে থাকুন অভিনয় অ্যাক্টিং স্টুডিও।